নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, শওকত মোল্লার পর এবার আরাবুলের হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এবং ভাঙড়ের মাটিতে পুঁতে ফেলার হুঁশিয়ারি দিলেন আরাবুল। ডায়মন্ড হারবারের নওশাদ দাঁড়ালে সেখানকার ছেলেরা নওশাদকে জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দেবে বলেও জানান তিনি। আরাবুলকে সমর্থন জানিয়েছেন শওকত মোল্লা, পাল্টা দিয়েছেন নওশাদও। হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙড় তৃণমূল নেতারা ভয়ে কাঁপছে বলে জানান তিনি। নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে ফেলার হুঁশিয়ারি, আরাবুলকে সমর্থন শওকতের, পাল্টা তোপ নওশাদের। শওকতকে হুঁশিয়ারির পর এবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীকে পুঁতে ফেলার হুঁশিয়ারি আরাবুলের। হিম্মত থাকলে ডায়মন্ড হারবার নয়, ভাঙড়ে নওশাদকে আরও একবার লড়াই করে দেখানোর হুঙ্কার আরাবুলের। ডায়মন্ড হারবারের ছেলেরা নওশাদকে জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দেবে বলেও জানান তিনি। ভাঙড়ের সাতুলিয়া বাজারে অনুষ্ঠিত তৃণমূলের সংহতি দিবসের মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, নওশাদ তুমি জেনে রাখো, তুমি একটা বাচ্চা ছেলে, তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মোড়া দিয়ে গলা ধাক্কা দিয়ে ডায়মন্ড হারবার থেকে তোমাকে পার করবে নওশাদ, তুমি এটা জেনে রাখো। আরাবুলের মন্তব্যকে সমর্থন করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যা বলেছে ঠিকই বলেছে, আমি 100% সমর্থন। আরাবুলের পাশে বসে সমর্থন জানান শওকত। ওদের নেতারা তো কালকে বলেছে এতদিন ভাঙড় কাঁপিয়েছে, আর আমাদের নেতা দিল্লি কাঁপাতে যাবে। দিল্লি তো দূরের কথা, দিল্লি এখন দূরস্থ। আগামী দিন নিজের জায়গাটা ঠিক রাখুক। আজকে একটা মিছিলকে কেন্দ্র করে ভাঙড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থকরা রাস্তায় নেমেছে, তাতে করে আজ থেকে ওর 100 ডিগ্রি জ্বরটা 103-4 ডিগ্রি হয়ে যাবে। হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূল নেতারা ভয়ে কাঁপছে। পাল্টা তোপ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, 2026 সালে বিধানসভা ভোটে কোথায় দাঁড়াবেন তা নিয়ে এক প্রকার হুঁশিয়ারি দেন তিনি। হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙড়ের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন? গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমায়েত করে দেখিয়ে দিয়েছে, এতে ওরা ভয় পেয়েছে, সেই জন্য ভুল বকতে শুরু করেছে। এই তো সবে শুরু হচ্ছে। নওশাদ সিদ্দিকী কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে। যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে, সময় হয়তো দেখবেন 2026-এ ওই ধরনের কারোর বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি। লোকসভা ভোটের আগেই ভাঙড়ের তৃণমূল এবং আইএসএফের তর্জা তুঙ্গে। পার্ক সার্কাসের সংহতি মঞ্চ থেকেও নাম না করে নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে বাংলার রাজনীতিতে আইএসএফ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে তা মনে করছে রাজনৈতিক মহল। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। গুরুকে প্রণাম করায় রাজনীতির শিকার। ওরা পৌরসভায় চুরি করতে পারেনি। অপসারণের পর বিস্ফোরক কাঁথির অপসারিত পুর চেয়ারম্যান সুবল মান্না। রাজনৈতিক উদ্দেশ্যে অপসারণের দাবি সুবলের। ভাইস চেয়ারম্যানের সুপ্রকাশ গিরির দাবি, কাঁথি পুরসভায় সুবল মান্নার চ্যাপ্টার ক্লোজ। গুরুকে প্রণাম করায় রাজনীতির শিকার। গুরুকে প্রণাম করতে গিয়ে চেয়ার খোয়ালাম, এটা তো গর্বের বিষয়। বিস্ফোরক কাঁথি পুরসভার অপসারিত চেয়ারম্যান সুবল মান্না। একলব্য তার গুরু দক্ষিণা দিয়েছিল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে। আমি না হয় আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমি চেয়ার খোয়ালাম, এতে আমার কোনো দুঃখ নেই, এতে বরং আমার গর্ব। আমার বাবা নেই, মা নেই, এখনও তিনি বেঁচে আছেন, পিতার মতো শ্রদ্ধা করি, এবং তাকে প্রণাম করতে গিয়ে আমার যদি সর্বস্বও যায় তাতেও আমি কুণ্ঠিত বোধ নই। শিশির অধিকারীকেই গুরু বলে নিজেকে এভাবে একলব্যের সঙ্গে তুলনা করে বললেন পদ খোয়ানো সুবল মান্না। সোমবারই তৃণমূলের 16 জন কাউন্সিলরের অনাস্থায় কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরতে হয় সুবল মান্নাকে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি, যার পরবর্তী শুনানি আগামী বুধবার। কোনো অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি দেননি। সুবল মান্নার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে এই অপসারণ, তবে আদালতের ওপর ভরসা আছে তাঁর। বিচারপতি যে নির্দেশই দেবেন তা শিরোধার্য বলে জানান তিনি। একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো। ঘৃণ্য রাজনীতি, ঘৃণ্যভাবে এটাকে আমাকে সরালো।
এদিন কারোর নাম না করেই দলের কাদের বিরুদ্ধে ক্ষোভ তা স্পষ্ট করে দিলেন সুবল মান্না। তিনি বলেন, অনেক তথ্য তার কাছে আছে যা প্রকাশ্যে আনলে কাঁথিতে আগুন জ্বলবে। অনেক তথ্য আছে আমার কাছে, আমি এখন আপনাদেরকে দিলে কাঁথি আগুন জ্বলবে। পাল্টা দিয়েছেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, কাঁথি পুরসভায় সুবল মান্নার চ্যাপ্টার ক্লোজ। কাঁথি পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্নাকে আমরা তার পদ থেকে অপসারণ করেছি, নিয়ম কানুন সমস্ত কিছু মেনে। এবং তার এগেনস্টে সুবলবাবু হাইকোর্টে গেছিলেন, দলের বিরুদ্ধে কথা বলেছিলেন। হাইকোর্ট দুগালে দুটো থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে, রিমুভাল হয়ে গেছে। সুবল মান্না চ্যাপ্টার কাঁথি পৌরসভায় ক্লোজড। কাঁথিতে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রবল, তাই এই ধরনের ঘটনা। কটাক্ষ বিজেপি। তার রাজনৈতিক গুরু একটা মঞ্চে দেখা হলে প্রণাম করতেই পারে, যদি তাকে প্রণাম করার জন্য পথ চলে যায়, কোন জগতে বাস করছি, কোন জেলায় বাস করছি, কোন রাজ্যে বাস করছি, এটা কাঁথি। 7 বারের কাউন্সিলর সুবল মান্না পদ খুইয়ে সুবল দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় তার গেরুয়া শিবিরে যোগ জল্পনা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কাঁথি থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। দেশ জুড়ে নেতাজির 127তম জন্মজয়ন্তী পালন। 1931 সালে নোয়াপাড়া থানায় গ্রেপ্তার হন নেতাজি। কিছুক্ষণ থানায় আটকেও রাখা হয় তাঁকে। সেখানে মঙ্গলবার পালিত হলো জন্মজয়ন্তী। আসানসোলের মহিশিলায় নেতাজির মোমের মূর্তি উন্মোচন করেন আইনমন্ত্রী মলয় ঘটক। মালদার মানিকচকে সরকারি কর্মীরা ভুলে গেলেন জন্মদিন পালন করতে। চাঁচলে নেতাজির মূর্তি ছাড়াই ছিল জন্মজয়ন্তী পালন। দেখুন। 1931 সালের 11ই অক্টোবর জগতলের গোলঘরে পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটি কর্মসূচিতে যোগদান করতে যাচ্ছিলেন নেতাজি। শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে গ্রেফতার হন নেতাজি। নোয়াপাড়া থানায় নেতাজিকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়। সেই থানায় স্মরণ করা হলো তাঁকে। নেতাজি প্রেমী দেশপ্রেমী মানুষ তার বাড়ির চা প্লেট দিয়ে তাকে চাতে আপ্যায়িত করেছিলেন এবং সেই কাপ প্লেট আজও সযত্নে রাখা আছে। আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি। আমার 4 বছর এই অনুষ্ঠানটা করার সৌভাগ্য হলো। মঙ্গলবার আসানসোলের মহিশিলায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসু ও সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মোমের মূর্তি। মূর্তি উন্মোচন করেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। নেতাজির মূর্তি উনি বানিয়েছেন, তার উদ্বোধনে আমাদের ডেকেছিলেন, আমরা অভিভূত। অন্যদিকে মালদার মানিকচকে সরকারি আধিকারিকরা নেতাজির জন্মজয়ন্তী পালন করতে ভুলে যান। তারপর তড়িঘড়ি পালন করা হয় নেতাজির জন্মজয়ন্তী। দুটো প্রোগ্রাম একসঙ্গে, ওইটা সকালবেলা থেকে যেতে শুরু করবে, 10টা থেকে ওটা শুরু করতে হবে, মানে 8টা 9টা প্রচন্ড ব্যস্ত। মালদারি আরেক জায়গায় ধরা পড়ল ভিন্ন ছবি। মূর্তিবিহীন জন্মজয়ন্তী পালিত হলো মালদার চাঁচলে। নেতাজির মূর্তি না থাকায় ফুল ছিঁড়ে প্রতিবাদ জানান এক বাসিন্দা। মূর্তি ছাড়া নেতাজির জন্মজয়ন্তী পালন করা যাবে না বলেই সাফ জানিয়ে দেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে। আমরা চাঁচলবাসী মর্মাহত এটা নিয়ে যে আজকে যার নামে সারা বিশ্ব আজকে কাঁপছে, যাকে সারা বিশ্ব বন্দনা করছে, এবং যার নামে বর্তমানে চাঁচলের আমার যে নেতাজি মোড়, সেখানে নেতাজির একটা আবক্ষ মূর্তি ছিল, আপাতত নেই সেখানে। এটা খুব আমাদের দুর্ভাগ্য চাঁচলবাসী হিসাবে। আমরা চাইবো যে প্রশাসন এবং যারা এর দায়িত্বে আছে খুব সত্বর যেন এখানে একটা নেতাজির প্রকৃত আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ইন্ডিয়া জোটের বামেদের ভূমিকা নিয়ে সোমবারই তার ক্ষোভের কথা জানিয়েছেন মমতা। কংগ্রেসকে 300 আসনে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন। বাকি আসন আঞ্চলিক দলের ওপর ছাড়তে বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এর আগে মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই পরিস্থিতিতেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় পৌঁছানোর আগেই কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দিমার প্রশ্নের উত্তরে অধীরকে কি বার্তা দিলেন রাহুল? কলকাতা টিভির এক্সক্লুসিভ দেখুন। বাংলায় জোটের ভবিষ্যৎ কি? ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কি আসন সমঝোতা আদেও সম্ভব?
রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম থেকে বাংলা পৌঁছানোর আগে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কেননা সোমবার সংহতি যাত্রার মঞ্চ থেকে জোট নিয়ে তার অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন মমতা। বাংলায় তৃণমূলের সঙ্গে আসন রফার ভবিষ্যৎ কি? কলকাতা টিভি প্রশ্ন করে রাহুলকে। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আফ্রিকা উল্লেখ্য, সোমবার সংহতি মিছিলের শেষে পার্ক সার্কাসের জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই জোটে সিপিএম এবং কংগ্রেসের সম্পর্ক নিয়ে তার ক্ষোভের কথা জানিয়ে দেন মমতা। मीटिंग में जाते हैं, हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। পাল্টা জোটের ভিতর তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। সিপিএম যেদিন দেখলো মাতব্বরি করছে, তো সেদিন প্রোটেস্ট করে বেরিয়ে আসেনি কেন? এখানেই ঢপবাজি মমতা ব্যানার্জির। সময় মতন বলতে হয়, সময় মতন বেরিয়ে আসতে হয়। এখন বাহানা বানাচ্ছে, বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে। একদম বাংলা কথা শুনে নিন। যেদিন জোটের মিটিং হয়ে সেদিন তো সিপিএম ছিল, সীতারাম ছিল, সেদিনও ছিল, প্রথম দিন থেকে আছে। সেদিন কেন মমতা ব্যানার্জি বলেনি যে আমি জোটে থাকবো না? সেদিন কি সিপিএমের নেতারা ছিল না? সেদিন কি সিপিএমের ডাক ছিল না? অধীর যখন মমতার সমালোচনায় ব্যস্ত, ঠিক তখনই অসমে রাহুল তৃণমূল নেত্রীর সঙ্গে তার ব্যক্তিগত স্তরে যোগাযোগ থাকার কথা স্পষ্ট করে দেন। কংগ্রেসের বাংলা ব্রিগেড রাহুলের এই বার্তাকে কিভাবে নেয়, তার ওপরেও অনেকটা দাঁড়িয়ে রয়েছে জোটের ভবিষ্যৎ। কলকাতা টিভি। আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিড়ির আগুনে মুখ পুড়ে ছাই হলেন হাসপাতালে ভর্তি থাকা এক রোগী। উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার হাটথুবার ঘোষপাড়ার বাসিন্দা তরুণা অধিকারী রবিবার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় হাবড়া হাসপাতালে এবং রবিবার রাতে বিড়ির আগুনে মুখে পুড়ে যায় ওই রোগীর এবং সোমবার তাকে হাবড়া থেকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। ছেলে নিতাই অধিকারী জানিয়েছেন, মায়ের নেশা ছিল বিড়ি খাওয়ার এবং সেই মতো রাতের বেলায় বিড়ি খাওয়ার সময় আগুন লেগে যায় তার মুখে এবং হাসপাতালের কর্মীরা ছুটে এসে উদ্ধার করেন ওই মহিলাকে। সোমবার বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বিড়ির আগুনে মুখ পুড়ে ছাই হয়েছে, সেই মুখ পুড়ে আহত হয়েছেন সেই মহিলা। বিড়ি নেশা করে, এবার লোকায় উনি বিড়ি খাইছে। কোথায় খাচ্ছিল? বেডে বসেই খাচ্ছিল। আচ্ছা, তারপরে এই কেসটা ঘটে। কি হয়েছিল? মুখ পুড়ে যায়? হ্যাঁ, মুখ পুড়ে যায়। নিয়ে বলবে না, সেই গৃহবধূ নিয়ে বলবে। তিনি তো ওটা নিশ্চয়ই জোগাড় করেছেন, ব্যক্তি স্বাধীনতাও আছে, সুতরাং এটা তার ব্যাপার। তার সেই বোধ বুদ্ধি থাকা উচিত যে শ্বাসকষ্ট যার, তার ধূমপান করা উচিত না। জেলা সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।